এক বাংলাদেশি বাচ্চা মেয়ে তার ঘুড়ির পিছন পিছন দৌড়াতে দৌড়াতে নিজের অজান্তেই সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর সেই বাচ্চা মেয়েটি যখন বুঝতে পারল সে তার দেশের সীমান্ত পেরিয়ে অন্য দেশে চলে এসেছে, তখন সে ভয়ে কাঁদতে শুরু করলো। তার কান্না শুনে সেখানে কর্মরত এক সেনা জওয়ান তার কাছে ছুটে এলেন। এরপর সেই সেনা জওয়ান যা করলেন তা শুধু কর্তব্য পরায়ণতার উদাহরণ নয়, বরং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন। সেই সেনা জওয়ানের এমন উদারতা ভারত ভূমির মর্যাদাকে আরও একবার বিশ্বের দরবারে উজ্জ্বল করে তুলল। আজকের এই ঘটনা প্রমাণ করে কাঁটাতারের বেড়ার থেকেও অনেক বড় হলো মানুষের হৃদয় ও সহানুভূতি, যা দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কের বন্ধনকে আরও মজবুত করে তোলে। আজকের এই ঘটনাটি আপনাদেরকে একজন ভারতীয় ও বাংলাদেশি হিসেবে গর্বিত করে তুলবে। তাই সকলের কাছে অনুরোধ রইল আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার আরও একটা অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। বাংলাদেশের সীমান্তবর্তী একটি ছোট্ট গ্রাম, যে গ্রামের একদিকে সবুজ শস্যক্ষেত আর অন্যদিকে সীমান্তরক্ষীদের বেড়াজাল। এই দুইয়ের মাঝে এখানকার মানুষজন তাদের জীবনকে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে এই গ্রামের নিস্তব্ধতা যেন আরো কয়েক গুণ বেড়ে যায়, কারণ এই সময়ে শুরু হয় সীমান্তরক্ষীদের কঠোর টহল। দূরে টর্চের তীব্র আলোয় ঝলমল করে ওঠে চারিদিক, আর শোনা যায় সেনাবাহিনীদের জুতোর খটখট শব্দ। এই শব্দগুলো যেন এই গ্রামের মানুষের জীবনের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। আর এইরকমই একটি গ্রামে বাস করেন একটি ছোট্ট পরিবার। সেই পরিবারের কর্তা রহমত মিয়া, বয়স 40-এর কোঠায়। পেশায় তিনি একজন কৃষক। সারাদিন রোদ গরমে কঠোর পরিশ্রম করেন তিনি। বাবা রেখে যাওয়া সামান্য জমিটুকুতেই চাষাবাদ করে তিনি তার সংসার চালান। তবে প্রত্যেক বছর যে তার ভালো ফসল হয় এমন নয়। কোনো কোনো বছর অতিবৃষ্টি বা অতি খরায় তার সমস্ত ফসল নষ্টও হয়ে যায়। তবুও তিনি হার মানেন না। তার শত কষ্টের মাঝেও তার মনে একটা স্বপ্ন আছে, আর সেটা হলো তার একমাত্র মেয়ে নুরি। রহমত মিয়া প্রতিজ্ঞা করেছেন নিজের জীবনে যাই ঘটুক না কেন নুরিকে তিনি শিক্ষিত করে তুলবেন। তাই তিনি শত দারিদ্রতার মাঝেও তার ছোট্ট মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছেন। রহমত মিয়া কাজ থেকে বাড়ি ফিরে যখন দেখেন তার ছোট্ট নুরি বই নিয়ে বসে পড়াশোনা করছেন, সেই দৃশ্য দেখে তিনি যেন ভীষণ শান্তি অনুভব করতেন। রহমত মিয়ার স্ত্রী আমিনা বেগম, তিনি ছিলেন পরিবারের মূল খুঁটি। 35 বছরের আমিনার চোখে মুখে চিন্তার রেখা স্পষ্ট হলেও তার মুখে সবসময় লেগে থাকতো এক স্নিগ্ধ হাসি। ফজরের আজানের সাথে সাথেই তার দিন শুরু হয়। স্বামী মেয়ের জন্য খাবার জোগাড় করা, ঘর সংসার সামলানো, এই নিয়েই তার জীবন। আমিনার সবচেয়ে বড় চিন্তা ছিল তাদের নুরিকে ঘিরে। সীমান্তের খুব কাছেই থাকেন তারা, তাই যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ ঘটতে পারে সেই ভেবেই সব সময় দুশ্চিন্তায় থাকেন তিনি। আমিনা প্রায়শই নুরিকে বুকে জড়িয়ে সতর্ক করতেন, মারে খেলতে যাবি যা, কিন্তু ভুলেই ওই কাঁটা তারের ওই দিকে চলে যাস না যেন। ওই দিকটা আমাদের দেশের গণ্ডি নয়, এটা যেন ভুলে যাস না। নুরি হচ্ছে রহমত ও আমিনার একমাত্র সন্তান, যেন তাদের জীবনের একমাত্র আলো। বয়স তার 10-12 বছর, সবে প্রাথমিক বিদ্যালয়ে পা রেখেছে। নুরি শারীরিক দিক থেকে রোগা হলেও তার চঞ্চলতা ছিল চোখে পড়ার মতন। তার চোখ দুটি ছিল বড়, গভীর এবং কৌতূহলে ভরা। পড়ালেখায় মন থাকলেও তার মন পড়ে থাকতো গ্রামের মাঠে। বিশেষ করে বর্ষা শেষ হয়ে যখন হালকা ঠান্ডা বাতাস বইতে শুরু করত, তখন নুরি দেখতো গ্রামের আকাশটা যেন রঙিন ঘুড়ির মেলায় পরিণত হয়েছে।
বিকেল হলেই গ্রামের ছেলেমেয়েরা দল বেঁধে মাঠে নামতো। তাদের ঘুড়িগুলো নানান রং ও আকৃতির হতো। কেউ নাম দিত চিল, কেউ বা ময়ূরপঙ্খী। দামি সুতার মাঞ্জা দিয়ে তারা একে অপরের ঘুড়ি কাটত। এই দৃশ্য নুরিকে গভীরভাবে মুগ্ধ করত। সে দূর থেকে দাঁড়িয়ে সেই ঘুড়ি ওড়ানোর দৃশ্য দেখত। তার চোখ জলজল করত এক অব্যক্ত আকাঙ্ক্ষায়। সেও ঘুড়ি ওড়াতে চায়, কিন্তু ঘুড়ি কেনার জন্য তো টাকা লাগে। তার বন্ধুদের কাছে যে ঘুড়ি, লাটাই, মাঞ্ঝার সুতো আছে, সেগুলো কিনতে গেলে রহমত মিয়ার একবেলার খাবারের টাকা খরচ হয়ে যাবে। একদিন ছোট্ট নুরি আর নিজেকে ধরে রাখতে পারল না। সেদিন স্কুল থেকে নুরি যখন বাড়ি ফিরে আসলো, তখন রহমত মিয়া সবে মাঠ থেকে বাড়ি এসে খেতে বসেছিলেন। নুরি এসে বাবার পাশে বসে নরম গলায় বলল, আব্বা, তুমি আমাকে একটা ঘুড়ি কিনে দেবে? করিমের ঘড়িটা কি সুন্দর আকাশে ওড়ে, আমি শুধু চেয়ে চেয়ে দেখি, আমার মন খারাপ হয়। আব্বা, তুমি আমাকে একটা ঘুড়ি কিনে দিলে আমিও করিমের মতন ওই দূরে ওড়াতে পারবো। মেয়ের চোখে সেই গভীর আকাঙ্ক্ষা দেখে রহমত মিয়ার বুকটা ব্যথায় ভরে গেল। সামান্য একটা খেলনাও তিনি মেয়েকে কিনে দিতে পারেন না। এই কষ্ট তাকে লজ্জায় ফেলে। হাতে কোনো বাড়তি পয়সা নেই, সব টাকা দেনা মেটাতেই চলে গেছে। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। একটু থেকে রহমত মিয়া হাসি মুখে নুরিকে আশ্বাস দিলেন, আমার নুরি তো সোনা মেয়ে, বাজারের ঘুড়ি তো যে কেউ কিনতে পারে, কিন্তু তোমার আব্বা তোমাকে সবচেয়ে ভালো ঘুড়ি বানিয়ে দেবে, কাগজের ঘুড়ি। দেখবি সেটা বাজারের যে কোনো ঘুড়িকে হার মানিয়ে দেবে। রহমত মিয়ার এই কথায় নুরি যেন এক হাতে আকাশের চাঁদ পেল। বাবার হাতে তৈরি জিনিস তো অবশ্যই সেরা হবে। সেদিন থেকেই নুরি অপেক্ষায় থাকলো। রহমত মিয়া পরের দিন বিকেলবেলা তার কাজের ফাঁকে যত্ন করে বাঁশের কঞ্চি, পুরনো খবরের কাগজ আর নিজের তৈরি আঠা দিয়ে ঘুড়ি তৈরির কাজে হাত দিলেন। দীর্ঘ অপেক্ষার পর যেদিন বিকেলে নুরি তার বাবার হাতে তৈরি সেই সাধারণ কাগজের ঘুড়িটি দেখল, সেদিন তার চোখে জল এসে গিয়েছিল। ঘুড়িটি ছিল সাদামাটা, কিন্তু তার রহমত মিয়ার ভালোবাসার প্রতীক। নুরি আনন্দে আত্মহারা হয়ে ঘুড়িটির নাম দিল সাদা পাখি। কিন্তু নুরি তখনও জানতো না, এই একটা ঘুড়ি তাকে এমন এক অভিজ্ঞতার সম্মুখীন করাবে যা তার শৈশবের সরলতাকে প্রশ্নের মুখে দাঁড় করাবে। রহমত মিয়ার হাতের তৈরি সেই সাদা পাখি ঘুড়িটি নুরিকে এনে দিয়েছিল সীমাহীন আনন্দ। পরের দিন বিকেল হতেই নুরি তার নতুন ঘুড়ি নিয়ে ছুটল গ্রামের মাঠে। রহমত মিয়া নিজেও মাঠে এসেছিলেন মেয়েকে ঘুড়ি ওড়ানো শিখিয়ে দিতে। প্রথমবারের মতন যখন নুরি তার সাদা পাখিকে আকাশে ভাসতে দেখল, তখন তার চোখ খুশিতে ঝলমল করে উঠল। বাবা তাকে শেখালেন কিভাবে ধীরে ধীরে লাটাই ঘোরাতে হয়, কখন সুতো ছাড়তে হয়। নুরি আত্মবিশ্বাসী হয়ে সবার ভিড়ে মিশে গেল। সেও ঘুড়ি ওড়ানোর কৌশল ধীরে ধীরে শিখে ফেলল। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। তার বন্ধু করিম নামের ছেলেটি, যার ঘড়ি ছিল সবচেয়ে দামি এবং যার সুতো ছিল সবচেয়ে ধারালো, সেই ছেলেটি নুরিকে টিটকিরি দিয়ে বলল, আরে নুরি, তোর ওই ছেঁড়া কাগজের ঘুড়ি দিয়ে আমার বাজ পাখির সাথে প্যাঁচ লড়বি নাকি? নুরি প্রথমে ভয় পেলেও বাবার দেওয়া জিনিসের প্রতি তার এক দৃঢ় আস্থা ছিল। সে সাহসের সহিত করিমের সঙ্গে প্যাঁচ লড়তে রাজি হলো। দুজনের ঘুড়ি আকাশে একে অপরের সঙ্গে মরণাপন্ন লড়াই শুরু করলো। নুরি প্রাণপণে সুতো টানছিল, ভাবছিল তার বাবার পরিশ্রম যেন বৃথা না যায়। কিন্তু সাধারণ সুতো কি মাঞ্ঝার দেওয়ার সুতোর সাথে পারে? করিম মুহূর্তেই খ্যাচ করে নুরির ঘড়ির সুতো কেটে দিল। নুরির ঘড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাতাসে ভাসতে শুরু করলো। নুরি চিৎকার করে উঠল। তার কাছে এটি কেবল একটি ঘড়ি ছিল না, এটি ছিল তার বাবার ভালোবাসা। নুরি দ্রুত দৌড়াতে শুরু করলো সেই ঘড়িটির পিছন পিছন। করিম ও অন্যান্য বন্ধুরা তাকে দেখে হাসছিল, কিন্তু নুরি সেই হাসি শুনতে পেল না। তার মাথায় তখন একটাই চিন্তা, সাদা পাখিকে যে করেই হোক ধরতে হবে। নুরি দৌড়াচ্ছে, তার পা চলছে যন্ত্রের মতন। তার মনে কোনো ক্লান্তি নেই, কেবল ঘুড়ি ধরার তীব্র আকাঙ্ক্ষা। সে দৌড়াতে দৌড়াতে ভুলে গেল যে সে কোথায় যাচ্ছে।
ভুলে গেল তার মা আমিনা বেগমের কঠোর সতর্কবাণী। সে তার বাবা মায়ের দেওয়া গণ্ডির কথা ভুলে গেল। একসময় নুরি এসে পৌঁছালো গ্রামের একদম প্রান্তে, যেখানে ঝাপঝোপের আড়ালে কাঁটাতার অস্পষ্টভাবে দাঁড়িয়ে আছে। তখন সূর্যাস্তের শেষ আলোয় চারিদিক আবছা হয়ে এসেছে। নুরি দেখল তার সাদা পাখি ঘুড়িটি কাঁটা তারের ওপারে একটি বিশাল আম গাছের ডালে আটকে গেছে। ঘুড়িটি যেন তাকে ডাকছে। হুঁশ ছিল না নুরির। আবেগ আর ঘুড়ি হারাবার ভয়ে সে দিশেহারা। কাঁটাতারের বেড়ায় এক জায়গায় ঝোপের কারণে কিছুটা ফাঁকা ছিল। নুরি সেই ফাঁক গলে প্রায় হামাগুড়ি দিয়ে এক মুহূর্তের মধ্যেই সীমান্ত পেরিয়ে গেল। সে বুঝতেই পারল না কখন সে তার দেশের মাটি ছেড়ে অন্য এক দেশে প্রবেশ করেছে। তার লক্ষ্য কেবলই গাছটির ডাল থেকে ঝুলে থাকা তার প্রিয় সাদা পাখি ঘুড়িটি। আম গাছটির কাছে পৌঁছে নুরি হাঁপাতে লাগলো। ঘুড়িটা এত উপরে যে সে কিছুতেই নাগাল পাচ্ছে না। এই প্রথম সে শান্ত হলো। ঘুড়িটি তার ধরা হলো না। চারপাশে তাকিয়ে তার মনে এক অজানা ভয় বাসা বাঁধল। এই জায়গাটা তার গ্রামের মতন নয়। এখানে সবকিছু কেমন যেন অচেনা, নীরব। তার মনে পড়ল মায়ের বারণের কথা। তার এতক্ষণে মনে হলো সে তো সীমান্ত পেরিয়ে অন্য দেশে চলে এসেছে। ভয় আর হতাশা তাকে গ্রাস করলো। নুরি মাটিতে বসে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। ঠিক তখনই সেই রাস্তাতেই টহল দিচ্ছিল একজন ভারতীয় সেনা, অলোক সিং। তিনি খেয়াল করলেন কাঁটাতারের কাছ থেকে একটি নতুন পায়ের ছাপ মাঠের দিকে চলে গিয়েছে। অলোক সিং তৎক্ষণাৎ সতর্ক হয়ে গেলেন। তিনি খুব ধীরে ধীরে সেদিকে এগোতে লাগলেন। তার প্রাথমিক ধারণা ছিল নিশ্চয়ই কোনো অনুপ্রবেশকারী বা চোরা কারবারির কাজ। তিনি তার বন্দুককে লোড করলেন। কিন্তু তিনি কয়েক পা এগোতেই যে দৃশ্য দেখলেন তাতে তিনি স্তব্ধ হয়ে গেলেন। মাঠের ধারে আম গাছটি নিচে একটি ছোট্ট মেয়ে বসে কাঁদছে, আর ওপরের দিকে গাছের ডালে আটকে আছে একটি ছেঁড়া কাগজের ঘুড়ি। অলোক সিং বুঝতে পারল এটা কোনো দুষ্কৃতী নয়, এটা একটি শিশু। তিনি তৎক্ষণাৎ তার বন্দুক নামিয়ে নিলেন। ধীরে ধীরে মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবু তুমি কে? আর এই অন্ধকারে এখানে বসে কি করছো? হঠাৎ করে কারোর গলার আওয়াজ পেয়ে নুরি চমকে উঠল। সে কাঁপা কাঁপা গলায় সমস্ত ঘটনা অলোক সিংকে খুলে বলল। অলোক সিং খুব সহজেই বুঝতে পারলেন সেই মেয়েটির বেদনা, কারণ তারও এই বয়সের একটা ছোট্ট মেয়ে আছে। মেয়েটির সরলতা আর ঘুড়ি হারানোর দুঃখ তাকে স্পর্শ করল। অলোক সিং শান্ত স্বরে আবারও জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? কোথায় থাকো তুমি? নুরি এবার কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, আমার নাম নুরি। আমি ঘুড়ির পিছনে দৌড়াতে দৌড়াতে বুঝতে না পেরে এখানে চলে এসেছি। অলোক সিং বুঝতে পারলে একটি কাগজের ঘুড়ি কিভাবে এই ছোট্ট মেয়েটিকে দেশের সীমানা ভুলিয়ে দিয়েছে। অলোক সিং এর চোখে স্নেহ ফুটে উঠল। তিনি নুরিকে সান্ত্বনা দিলেন, ঠিক আছে মা, শান্ত হও, তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি তোমার বাড়ি পৌঁছে দেব। অলোক সিং একবার গাছের দিকে তাকিয়ে দেখল ঘুড়িটি বেশ অনেকটা উঁচুতে উঠে গিয়েছে। ঘুড়িটাকে কোনোভাবেই নিচে নামিয়ে আনা সম্ভব না। তাছাড়াও ঘুড়িটি প্রায় ছিঁড়ে গেছে। সেটাকে নামিয়ে আনা গেলেও হয়তো পুনরায় ঘুড়িটি আর আকাশে উঠতে পারবে না। অন্যদিকে নুরি তখনও গাছের দিকে ইশারা করে বিলাপ করছে। জওয়ান অলোক সিং এক মুহূর্ত দেরি না করে নুরিকে আলতো করে কোলে তুলে নিলেন। কেঁদো না সোনা, স্নেহ ভরা কণ্ঠে তিনি বললেন, তোমার ঘুড়িটা তো ছিঁড়ে গেছে, সেটাকে নামালেও আর উড়বে না। তুমি একদম কান্না করবে না। চলো, তোমায় আমি এর চেয়েও অনেক সুন্দর একদম নতুন একটা ঘুড়ি কিনে দেব, সাথে নতুন লাটাইও দেব। অলোক সিং এর আশ্বাস এবং উষ্ণ কোলে নুরি কিছুটা শান্ত হলো। তার চোখে তখনও জল, কিন্তু নতুন ঘুড়ির কথা শুনে তার মধ্যে কৌতূহল জাগলো। অলোক সিং দ্রুত তার এক সহকর্মীকে নির্দেশ দিল বাজার থেকে একটি ভালো ঘুড়ি আর নাটাই কিনে আনার জন্য। কিছুক্ষণের মধ্যেই একজন জওয়ান একটি উজ্জ্বল লাল রঙের ঘুড়ি আর শক্তপোক্ত একটা লাটাই কিনে নিয়ে আসলেন। নতুন ঘুড়িটি হাতে পেয়ে নুরি যেন মুহূর্তেই তার সব কান্না ভুলে গেল। তার ভেজা চোখে তখন আনন্দের ঝিলিক।
ইতিমধ্যে রাত গভীর হয়ে আসছিল। অলোক সিং স্থির করলেন এই গভীর রাতে একটি ছোট্ট শিশুকে একা কাঁটাতার পেরিয়ে পাঠানো নিরাপদ হবে না। তিনি নুরিকে সেই রাতের জন্য সীমান্তের কাছে তাদের অস্থায়ী ক্যাম্পে থাকার ব্যবস্থা করলেন। নুরি ভয় পেলেও জওয়ানদের স্নেহে সে নিরাপদ বোধ করল। পরের দিন ভোর হতেই অলোক সিং বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যোগাযোগ করলেন। মানবিক কারণ ব্যাখ্যা করে তিনি অনুরোধ করলেন শিশুটিকে তার পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে। বিজেপি কর্মকর্তারাও ভারতীয় জওয়ানের এই মানবিক উদ্যোগে সাড়া দিলেন। সকালের আলো ফুটতেই নুরিকে নিরাপদে কাঁটা তারের ফাঁক গলিয়ে তার দেশের মাটিতে পৌঁছানোর ব্যবস্থা করা হলো। নুরি হাসি মুখে তার নতুন ঘুড়ি আর নাটাই বুকে চেপে ধরে বাড়ি ফিরল। নুরিকে দেখতে পেয়ে তার বাবা মা রহমত মিয়া আর আমিনা বেগমের চোখে জল চলে এলো। তারা সারা রাত মেয়ের চিন্তায় এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারেনি। আমিনা বেগম নুরিকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, কোথায় গিয়েছিলি মা? তোর জন্য আমরা সারা রাত কেঁদেছি। নুরি তখন তার পুরো ঘটনা বলল, কিভাবে ঘুড়ি ধরতে গিয়ে সে সীমান্ত পেরিয়ে গিয়েছিল, কিভাবে সে কেঁদেছিল এবং কিভাবে ভারতীয় সেনা জওয়ানরা তাকে কোলে তুলে নিয়ে আদর করে নতুন ঘুড়িটি কিনে দিয়েছিল। নুরির সরল মুখে এই কাহিনী শুনে রহমত মিয়া এবং আমিনা বেগমের চোখে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার জল চলে এলো। তারা বুঝলেন সীমান্তের বিভেদ রেখা যতই কঠিন হোক না কেন, মানুষের হৃদয় আর মানবিকতার সম্পর্ক কোনো দেশের মানচিত্র দিয়ে বাঁধা যায় না। দূর দেশের সেই জওয়ানদের প্রতি তাদের মনে জন্ম নিল এক গভীর শ্রদ্ধা। নুরি তার নতুন ঘুড়ি আর জওয়ানদের স্নেহময় স্মৃতি নিয়ে নতুন করে ঘুড়ি ওড়ানোর স্বপ্ন দেখতে লাগলো। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের হৃদয়কে স্পর্শ করে যায় তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।